আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবারও হাজির হয়ে এলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সো যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা খুব দ্রুত তৈরি করে শেয়ার করে দিই এবং শেয়ার করে ডান লিখে দিই, কারণ আজকে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। এটা আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু যেহেতু আজকে কি বলে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি যেন সব ভাই বোনরা ক্লাসটা করে উপকৃত হতে পারেন। তো সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান, শেয়ার 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 ডান, প্রচুর শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সকল ভাই বোনদের কাছে এই ক্লাসটা পৌঁছে যায় এবং সবাই ক্লাসটা করে উপকৃত হতে পারে। এক্স্যাক্টলি, দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দেবো। শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, গুড। সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব। হ্যাঁ, অবশ্যই আজকেও বই থাকবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আজকেও কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটি পেয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ারকারী অথবা কারিনী, ঠিক আছে, যে সর্বোচ্চ শেয়ার করবেন সে কিন্তু ক্যারিয়ার প্লাসের বাংলা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, সবাই দ্রুত শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিব। আজকে কিন্তু একটু বেসিক ক্লাস হবে, আর বেসিক ক্লাস মানে হচ্ছে জঙ্গলের মতো, আর জঙ্গলে কিন্তু কাঁটা থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, কুচ্চা থাকে, তাই না বলেন? সিংহ থাকে, বাঘ থাকে। সো এই জন্য জঙ্গলে হাঁটাচলা একটু ভালো লাগে না, দিস ইজ ভেরি ন্যাচারাল। আর আমাদের এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে পার্কের মতো, পার্কে বসার জায়গা থাকে, তাই না বলেন? পার্কে নামাজের জায়গা থাকে, পার্কে ঘোরার জায়গা থাকে, বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকে। সো আনন্দে মজায় মজায় কেটে যায় সময়গুলো, কিন্তু জঙ্গলে কিন্তু ভালো লাগে না। আমি আবার বলছি, আজকে আমাদের বেসিক ক্লাস। সো আজকের ক্লাস একটু কম ভালো লাগতে পারে, কিন্তু কম ভালো লাগলেও জঙ্গল পার হয়ে গেলেই কিন্তু আপনি আপনার সেই যে কি বলে কাঙ্ক্ষিত জায়গা সেটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে আপনার যেই রাজপ্রাসাদ সেটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে হচ্ছে বেসিক পড়লেই কিন্তু আপনি অন্য জায়গায় বা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোতে পদার্পণ করতে পারবেন। তার মানে হচ্ছে বেসিক পারলে আল্লাহ চান ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নই যেখান থেকে আসুক আপনাকে আটকাইতে পারবে না। এই জন্য বেসিকও পড়া দরকার আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত আমরা শেয়ার করে টার্ন লিখে দিব। অলরেডি 321 জন ভাই বোন হয়ে গেছেন। 300 ভাই বোন 3টা করে শেয়ার করলে 900 শেয়ার হয়ে যাবে, আর 900 শেয়ার হলে মিনিমাম 2000-3000 স্টুডেন্ট কিন্তু লাইভে চলে আসবে। তো দ্রুত করতে হবে, আমরা কিন্তু দেরি করবো না, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। খুবই দ্রুত করতে হবে প্লিজ, আমরা আর দেরি করছি না, আমরা শুরু করে দিব। এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল প্রোনাউন। তো এই প্রোনাউনের পেইড ব্যাচের ক্লাসটা কিন্তু আমরা আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, যাতে করে সব ভাই বোনরা ক্লাসটা করে উপকৃত হতে পারেন। তো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা আবারও শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটি ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রোনাউন ফ্যাক্ট হচ্ছে আমরা কি বেসিক থেকে পড়বো নাকি উপর থেকে উপরে? গুড, বেসিক থেকে পড়বো। ঠিক আছে, চলেন, যেহেতু কোয়েশ্চেন বেসিক, সো বেসিক থেকে পড়াই। দেখেন, আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি যে গ্রামার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবেন? গুড, গ্রামার শব্দটা কি ভাইয়া? নাউন। এক্স্যাক্টলি, গ্রামার শব্দটা নাউন। আচ্ছা, আমি যদি বলি যে গ্রামারের ভিতরে যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার শব্দটা কি ভাইয়া? এটাও নাউন। এই চ্যাপ্টার কি ভাইয়া? নাউন। ইভেন চ্যাপ্টারের যত নাম আছে সেগুলোও কি ভাইয়া বলেন? নাউন। তাহলে আমি যদি বলি ভয়েস কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে নাউন কোন পার্টস অফ স্পিচ? এক্স্যাক্টলি, নাউন নিজেও কি ভাইয়া? নাউন। প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? পরীক্ষায় যদি আসে আজকে যে প্রোনাউন পড়তেছেন প্রিয় ভাই বোন আমার, এই প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? তাহলে প্রোনাউনও এক ধরনের কি ভাইয়া? নাউন। তার মানে গ্রামার শব্দটা নিজেও নাউন, চ্যাপ্টার শব্দটা নাউন, যতগুলো চ্যাপ্টারের নাম আছে সবগুলা কি ভাইয়া? নাউন। কারণ যে কোনো কিছুর নামকেই, যেটা দৃশ্যমান হোক আরো দৃশ্যমান হোক, যে কোনো কিছুর নামকে কি বলে বলেন? নাউন বলে। দেখা যায় কি বলেন, দৃশ্যমান বলতে বই, খাতা, চেয়ার, টেবিল, আসমান, ফ্যান, তারপরে স্মার্ট বোর্ড, কলম, মার্কার, ঘড়ি, এগুলো হচ্ছে নাউন। এগুলো কি ভাইয়া? নাউন। ইভেন যেটা দেখা যায় না এমন কিছু নামকেও কি বলে? নাউন বলে। দেখা যায় না কি? বাতাস দেখা যায় না, গুনাহ দেখা যায় না, নেকি দেখা যায় না, বিশ্বাস দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, আত্মবিশ্বাস দেখা যায় না, ঘৃণা দেখা যায় না, তাই না বলেন? এই জিনিসগুলোও কি ভাইয়া? নাউন। তার মানে যেটা জানতে পারলাম যে সবকিছুর নামকে যেটা দৃশ্যমান অথবা অদৃশ্যমান সেটাকে কি বলে? নাউন বলে। এবং মজার পর হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা তো গেল ইংরেজির ক্ষেত্রে, একটু বাংলা ব্যাকরণ পড়াই। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এই যে ব্যাকরণ শব্দটা প্রিয় ভাই বোন আমার, ব্যাকরণ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? গুড, ব্যাকরণ শব্দটা কি ভাইয়া? এক্স্যাক্টলি, ব্যাকরণ শব্দটা নিজেও কিন্তু ভাইয়া বিশেষ্য। ব্যাকরণ শব্দটা নিজেও কি ভাইয়া? পার্টস অফ স্পিচ হবে না, তখন হবে কোন প্রকরণ। ব্যাকরণ শব্দটা নিজেও কি ভাইয়া? বিশেষ্য। মজার ব্যাপার হচ্ছে, এই যে চ্যাপ্টার মানে কি জানো ভাইয়া? অধ্যায়। এই অধ্যায় শব্দটা নিজেও কি ভাইয়া? বিশেষ্য। ইভেন যতগুলো অধ্যায়ের নাম আছে, আমি যদি বলি সন্ধি কোন পদ প্রকরণ? বিশেষ্য। সমাস
প্রকৃতি, প্রত্যয়, কারক, ইভেন বিশেষ্য কোন পার্টস অফ স্পিচ বা কোন পদ প্রকরণ? বিশেষ্য নিজেও কি ভাইয়া? বিশেষ্য। সর্বনাম নিজেও কি ভাইয়া? বিশেষ্য। তাহলে ক্লিয়ার আল্লাহর হতে বেসিকটুকু ক্লিয়ার? তাহলে বেসিক থেকে প্রশ্ন আসলে আর কেউ আটকাইতে পারবে না। তাইলে আজকে আমাদের পড়ার যে জিনিসটা সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন যদি আসে যে প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ, তাহলে কি আনসার করবো ভাইয়া? এক্স্যাক্টলি, প্রোনাউন হবে নাউন। প্রোনাউন কি হবে? নাউন। প্রোনাউন হয়ে যাবে নাউন। সবাই কিন্তু শেয়ার করছেন না, এটা কিন্তু ঠিক না। প্রচুর পরিমাণে শেয়ার করে দেই, প্রচুর পরিমাণে শেয়ার করে দিই, কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি কেয়ার হবে। ঠিক আছে? কেয়ার মানে মহব্বত, ভালোবাসা। ঠিক আছে? অলরেডি 644 জন ভাই বোন কিন্তু আমাদের সাথে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই একটু জানাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ হবে প্রিয় ভাই বোন আমার? নাউন হবে। প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন হবে। গুড। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা একটু সামনে আগাই। প্রোনাউন, এক্স্যাক্টলি, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। আমরা একটা জিনিস পড়াইছিলাম বা বলছিলাম যে নাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে 14টা জিনিস। কয়টা জিনিস বলেন? 14টা জিনিস। কারণ নাউন জানার 14টা উপায়। কয়টা উপায়? বইতে 5-6টা দেওয়া আছে, কিন্তু আমরা শিখেছি কয়টা উপায় বলেন? 14টা উপায় শিখেছি। তাহলে নাউন জানার 14টা উপায়। এই জন্য নাউন শোনা মাত্রই মাথায় কাজ করবে ওই 14টা জিনিস। ঠিক সেম প্রোনাউন শোনা মাত্রই আজকের পর থেকে কাজ করবে মাথায় নাউনের পরিবর্তে বসে। কি হবে ভাইয়া? নাউনের পরিবর্তে বসে। কেউ কানে কেন যদি আপনাকে বলে তোর জামাইয়ের নাম নাউন অথবা প্রোনাউন, কি হবে বলেন তো? তার মানে প্রোনাউন কে? এক্স্যাক্টলি, যে নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন কে? যে নাউনের পরিবর্তে বসে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, এখানে এই যে দেখেন রহিম ইটস রাইস। রহিম ইটস কি ভাইয়া? রাইস। কে খায় ভাইয়া? রহিম খায়। চেনা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়। কে খায়? কইছি না সে খায়। আরে বাবা, সে কে? কইছি না একবার সে খায়। তাহলে সারাদিনও যদি চিল্লায় চিল্লায় বলেন সে খায় সে খায়, মানুষ কি চিনতে পারবে? বলেন কে খায়? চিনতে পারবে না। তার মানে এখানে কিন্তু মূলত হি হওয়ার কথা ছিল, এখানে মূলত একটা নাউন বসার কথা ছিল, আর সেই নাউনটা কি ছিল? রহিম। তো নাউন না বসে বসছে কি ভাইয়া? হি। তাহলে খেয়াল করে দেখেন, প্রোনাউনের একটা নতুন সংজ্ঞা, মানে এটা মানে মনে রাখার জন্য আর কি, যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা জানে তাকে প্রোনাউন বলে। আবার যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা জানে তাকে প্রোনাউন বলে। তার মানে মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, এখানে বসার কথা ছিল হি, বসার কথা ছিল না, বসার কথা ছিল কি ভাই? রহিম। রহিম না বসে বসছে হি, এবং হি বসার কারণে আমরা চিনতেছি না কে খায়, এই জন্য এটা নাম হয়ে গেল প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলে, অথবা যার বসার কথা সে না বসে যদি অন্য কেউ বসে এবং যে বসলে চেনা জানে তাকে প্রোনাউন বলে। এই সংজ্ঞাটার কারণে অনেক আননোন প্রশ্ন আপনি আনসার করতে পারবেন, যেটা পরীক্ষায় কমন করে নেয় এমন প্রশ্ন আনসার করতে পারবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, ফাইন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, ক্লিয়ার। কেমনে প্রশ্ন বানায়? আচ্ছা, তাই না? গুড। ওকে, সবার মুখস্থ হয়ে গেছে। ওকে, চলেন আমরা সামনে যাই। তাহলে নাউনের পরিবর্তে কি বসে ভাইয়া? প্রোনাউন বসে। এই কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড, বিকল্প বদলি বা প্রতিস্থাপিত শব্দ বলা হয়। খুব মনোযোগের সাথে খেয়াল করেন। তাহলে নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউন বসে, এই জন্য প্রোনাউনকে কি বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড, বা যেটাকে বাংলায় বলা হয় বিকল্প বদলি বা প্রতিস্থাপিত শব্দ। খুব মনোযোগ। এই ওয়ার্ড দেখেন কত বেসিক থেকে প্রশ্ন আসে, কত বেসিক থেকে প্রশ্ন আসে। এই ওয়ার্ড মানে একটি শব্দ that takes the place. টেক প্লেস মানে জায়গা দখল করা। টেক প্লেস মানে কি ভাইয়া? জায়গা দখল করা। জায়গা দখল করা। খুব মনোযোগ দিন। একটি ওয়ার্ড বলা হচ্ছে যে জায়গা দখল করে কার ভাইয়া? নাউনের। তাহলে নাউনের জায়গা দখল করতে পারে এই পৃথিবীতে একমাত্র প্রোনাউন। গুড। নাউনের জায়গা দখল করতে পারে একমাত্র কে ভাইয়া? প্রোনাউন। তাহলে স্পষ্ট কি হবে? এটা প্রোনাউন। দেখেন কেমনে প্রশ্ন বানায়, একটু প্রশ্নটা ঘুরে আসছে। দেখেন, এই প্রোনাউন, একটি প্রোনাউন টেক দ্য প্লেস, জায়গা দখল করে কার? একটু আগে বলছে যে নাউনের জায়গাটা কে দখল করে? প্রোনাউন। এখন বলছে প্রোনাউন কার জায়গা দখল করে, জাস্ট একটু ঘুরায় বলছে। খেয়াল করছেন? এটা কিন্তু আমি মানে নেই, প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে এই প্রোনাউন কার জায়গা দখল করে? নাউনের জায়গা দখল করে। তাহলে পরীক্ষায় যেমনি আসুক পারবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। পরেরটা দেখেন, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড। সাবস্টিটিউটিং মানে হচ্ছে বিকল্প বদলি বা প্রতিস্থাপিত। এই পৃথিবীতে শুধুমাত্র একটারই বিকল্প হয়, সেটা হচ্ছে নাউনের বিকল্প হয়। আর নাউনের বিকল্প হইতে পারে একমাত্র প্রোনাউন। অ্যাডজেক্টিভের কোনো বিকল্প নাই, অ্যাডভার্বের কোনো বিকল্প নাই, তাই না বলেন? প্রিপোজিশনের কোনো বিকল্প নাই, কিন্তু নাউনের বিকল্প আছে। নাউনের বিকল্প কি ভাইয়া? প্রোনাউন। তো এটাই বলা হচ্ছে যে এই পৃথিবীতে বিকল্প হইতে কে পারে? কে বিকল্প হইতে পারে? একমাত্র প্রোনাউন কিন্তু বিকল্প হইতে পারে। কার বিকল্প হইতে পারে? নাউনের বিকল্প হইতে পারে। এটাও ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা বলেন? সবাই শেয়ার করে দিচ্ছি না, এটা কিন্তু ঠিক না। সবাই শেয়ার করে দিলে আজকে কিন্তু অনেক ভাই বোন আমাদের ক্লাসে চলে আসতো। সে আমার আপন ভাই, হি ইজ মাই ওন ব্রাদার। ঠিক আছে, এটা দিয়ে জোর বোঝায়, হি ইজ মাই ওন ব্রাদার। ক্লিয়ার? গুড গুড গুড, সবার ক্লিয়ার। শেয়ার করে দেন, আজকের ক্লাস কিন্তু সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। সেরা ক্লাস ইনশাআল্লাহ, শেয়ার করে দেই।
প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। এক নাম্বার হচ্ছে ভাইয়া পার্সোনাল প্রোনাউন। এক নাম্বার কি ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে এটা বসে। যেমন ধরেন ব্যক্তি মানে আই মানে আমি, আই মানে কি ভাইয়া? আমি। সো আই এর আবার 4টা ধরন আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আই, মি, মাই, মাইন। আই, মি, মাই, মাইন, এরকম আর কি। এখানে দেওয়া আছে যে আই, মি, মাই, মাইন, তারপরে উই, আস, আওয়ার, আওয়ার্স, তারপরে হি, হিম, হিজ, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার, তারপরে দেয়ার্স, এটসেট্রা। এগুলোকে বলা হয় ব্যক্তিগত বা পার্সোনাল প্রোনাউন। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, তবে মাঝে মধ্যে প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন আসছিল এখানটাতে যে নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? অপশন এ থাকলো আপনার ধরেন মাই সেলফ, অপশন বি নান, অপশন সি ওয়ান, অপশন ডি ইউ। গুড, মাশাআল্লাহ, ইউ। কারণ আমি ব্যক্তিগত, তুমি ব্যক্তিগত, সে ব্যক্তিগত, তারা ব্যক্তিগত, আমরা ব্যক্তিগত। ক্লিয়ার? তার নিচে কোনটা পার্সোনাল প্রোনাউন হবে? কোনটা হবে ভাইয়া বলেন? ভাইয়া বলেন, কি যেন বলতে চেয়েছিলেন? বুঝি না, আবার বলেন প্লিজ। সেকেন্ড পার্সন কেন? ইউ পার্সোনাল হবে না কেন? ও না, ইউ আছে। ও সরি গো সোনামণি, এখানে ইউটা আছে কিন্তু। হ্যাঁ, ইউ, ইউ, ইউর, ইউরস। শোনেন না তো, বলেন তো ইউ দুইবার কেন হইলো? ইউ নিজেই সাবজেক্ট, ইউ নিজেই সাবজেক্ট, ইউ নিজেই অবজেক্ট, মানে ইউর সাবজেক্টিভ ফ্রম ইউ, অবজেক্টিভ ফ্রম ইউ, এই জন্য ইউ, অফকোর্স ইউ আছে। তাহলে নিজের কোনটা পার্সোনাল প্রোনাউন হবে? মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হবে না। নন ইনডেফিনিট প্রোনাউন, এটাও হবে না। তারপরে এটা কি ছিল ভাই? ওয়ান, এটাও ইনডেফিনিট প্রোনাউন, এটাও হবে না। তাহলে আনসার কি হবে? ইউ। কারণ আমি ব্যক্তিগত, ইউ দিও কি বোঝায়? ব্যক্তিগত, তুমি, সে, তোমরা, তোমাদের। তার মানে আনসার হবে কি ভাইয়া? ইউ। আনসার কি হবে? ইউ। আনসার কি হবে ভাইয়া? ইউ। গুড। হি এন্ড আই আর ওয়েল, এই যে হি, এটা ব্যক্তিগত, আই ব্যক্তিগত বোঝায়। হাবিব এন্ড আই স্টেড, তারপরে হি এন্ড আই ওয়েন্ট আউট, সে এবং আমি বাইরে গেলাম। সো এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, তবে যদি প্রশ্ন আসে আশা করি ইনশাআল্লাহ পারবেন। আশা করি ইনশাআল্লাহ কি পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। রিফ্লেক্সিভ, এক্স্যাক্টলি। আমরা মনে করি প্রিয় ভাই বোন আমার যে মাই সেলফ, আমি যদি প্রশ্ন করি যে মাই সেলফ কোন ধরনের প্রোনাউন, মোটামুটি 100তে কথার কথা ধরেন, কথা 99 জন অথবা তার চেয়েও বেশি স্টুডেন্ট হয়তো আনসার করবে ভাইয়া এটা কোন প্রোনাউন বলেন না আপনারা কমেন্টে বলেন। রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। সবাই কি বলবে বলেন? মাইসেলফ কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, মাইসেলফ আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে এটা মানে শুধু রিফ্লেক্সিভ প্রোনাউন বলা পুরোপুরি যৌক্তিক না। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক আছে, কিন্তু এটা আসলে পুরোপুরি সত্য না। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন ছাড়াও আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ভাইয়া এমফেরিক প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? এমফেরিক প্রোনাউন। তার মানে শুধু মাইসেলফকে যারা বলবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাদের এটা সত্য কিন্তু পুরোপুরি সত্য না। ঠিক আছে? তাহলে মাইসেলফ রিফ্লেক্সিভ হইতে পারে, এমফেটিকও হইতে পারে। অর্থাৎ যেই প্রোনাউনগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো রিফ্লেক্সিভও হইতে পারে, এমফেটিকও হইতে পারে। এটাই আজকে ক্লিয়ার করে দিব। আজকের পর জীবনে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন খুব মনোযোগ, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি এটার সামনে দাঁড়াইলাম, তো এটার মধ্যে আমার ছবিটা দেখা যায় বা আমার ছবিটা রিফ্লেক্স হয়, তাহলে আমি এটাকে কি বলবো বলেন তো ভাইয়া? রিফ্লেক্সিভ মেটাল। মনোযোগ, আমি এটার সামনে দাঁড়াইছি, এটার মধ্যে আমার ছবি দেখা যায় বা আমাকে দেখা যায়, তাহলে আমি এটাকে কি বলবো? রিফ্লেক্সিভ মেটাল। রিফ্লেক্সিভ মেটাল মানে আমার যদি ছবিটা মানে কি বলে, মানে প্রতিচ্ছবি হয়, মানে আমার চেহারাটা বা আমার শরীরটা যদি প্রতিচ্ছবি হয় বা আমার যদি প্রতিচ্ছবি দেখা যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? রিফ্লেক্সিভ মেটাল। অথবা আমরা সেটাকে বলবো আয়না। কি বলবো বলেন? আয়না। তার মানে খেয়াল করে দেখেন, আমি এবং আয়নায় থাকা যে ব্যক্তি, এটা কি একই ব্যক্তি হয় না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। ভিন্ন ব্যক্তি হলে ভাববেন রাত 3টা বাজে আপনার মন চাইছে যে একটু সাজিয়া গুজা করে একটা ছবি তুলি, মানে আয়নার সামনে গেছেন, আপনি দেখতেছেন কালা কুচকুচ্চা, কান ইয়া বড় বড়, আপনি কি থাকবেন না? ধপাস করে পড়ে যাবেন। ধপাস করে পড়ে ওখানেই শেষ। কারণ আয়নার মধ্যে আপনারা দেখা যায় না, অন্য কাউরে দেখা যায়। আর জীবনে আয়না দেখবেন, আয়না দেখার স্বাদ শেষ, তাই না বলেন? তো আয়নায় সাধারণত কাকে দেখা যায়? আমাদেরকেই দেখা যায়। তো আমি হচ্ছে সাবজেক্ট, আর আয়নায় যেটা দেখা যায় সেটা আমার অবজেক্ট। সেটা আমার কি ভাইয়া? অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট এবং আয়নায় থাকা যে অবজেক্ট, একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি হয়? একই ব্যক্তি হয়। গুড।
তার মানে একই ব্যক্তি হইলে তখন আমরা বলি রিফ্লেক্স হচ্ছে বা এটা একটা আয়না। একই ব্যক্তি না হলে কি আয়না বলবো? বলবো না। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট, খুব মনোযোগ, সাবজেক্ট এবং কি ভাইয়া অবজেক্ট যদি হয় একই ব্যক্তি, কয় ব্যক্তি প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি, যদি হয় একই ব্যক্তি তখন সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হবে বলেন তো ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে তখন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে আয়না মানে রিফ্লেক্স হচ্ছে, রিফ্লেক্সিভ মেটাল। ঠিক সেম সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হলে এটা হবে রিফ্লেক্সিভ, বলেন না, প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা উদাহরণ দেই, খেয়াল করে দেখেন। এই দেখেন, আমি যদি বলি কথা কথা আই লাভ মাইসেলফ, আই লাভ কি ভাইয়া? মাইসেলফ। এটা একটা লজিক যে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হবে। আরেকটা লজিক হচ্ছে এই যে ভার্বের ফলাফলটা সাবজেক্টের উপর পতিত হবে। কার উপর ভাইয়া বলেন? আবার এই ভার্বের ফলাফলটা কার উপর পতিত হবে? ধরেন আয়না যখন আমি দেখি, তখন আয়না দেখলে মনটা যদি ভালো হয় বা আমার চেহারাটা দেখে যদি আমার ভালো লাগে, তাহলে মনটা কার খুশি হয়? আমার। মনোযোগ, আয়না দেখার পর যদি মনে হয় যে দূর মুখে বড় নড়ছে, আমি কাইল্য হয়ে গেছি, তাই না বলেন? তো কার মনটা খারাপ হয়? এক্স্যাক্টলি নিজের। ঠিক সেম ভার্বের ফলাফলটা যদি কার উপরে হয়? সাবজেক্টের নিজের উপরেই পতিত হয়, তাহলে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমি বললাম আই লাভ মাইসেলফ, একটু খেয়াল করে দেখেন তো, আই এবং এই যে মাইসেলফ, এই সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। আইও আমি, মাইসেলফও আমি। এবং খেয়াল করে দেখেন এই যে ভালোবাসার ফলাফলটা কার উপর আসছে? নিজের উপরে। আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি, কার উপর আসতেছে? এর উপর। আমি এটা বললাম না, আরেকটা ভার্ব বললাম, আই হেল্প মাইসেলফ। দেখেন তাও কি সাবজেক্ট অবজেক্ট কয় ব্যক্তি? একই ব্যক্তি। এই ভার্বের ফলাফলটা কার উপরে আসতেছে? আমার উপরে। আই লাভ মাইসেলফ, আমি আমার নিজেকে ভালোবাসি। ভাই এইটুকু ক্লিয়ার আল্লাহর মতে? এই দেখেন আমরা এখানে আরেকটু উদাহরণ দেই। এই দেখেন, হি কিল্ড হিমসেলফ। সো এখানে হি এবং হিমসেলফ একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? গুড, একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তি হইলে খেয়াল করে দেখেন তো প্রিয় ভাই বোন আমার, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং দেখেন এই যে কিল্ড, হি কিল্ড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করলো। তাহলে হত্যার ফলটা কে পাচ্ছে বলেন? এই হত্যার কষ্টটা, সে যে বিষ খাইছে অথবা ফাঁসি দিয়ে মরতেছে, এই কষ্টটা কে পাচ্ছে বলেন? সে নিজেই পাচ্ছে। তাহলে সাবজেক্ট যদি অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, সাবজেক্ট অবজেক্ট কয় ব্যক্তি ভাইয়া? একই ব্যক্তি যদি হয় এবং যদি ভার্বের ফলাফলটা নিজের উপরই পতিত হয়, তাহলে সেটা হয়ে যায় কি প্রোনাউন ভাইয়া? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন যাদের ক্লিয়ার কষ্ট করে কমেন্টে লিখেন আর কে। আর মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কে মানে ক্লিয়ার। যে ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন কলিজে ঢুকে গেছে, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই আর কে, আর কে, আর কে। আপনারা কিন্তু রিঅ্যাকশন ইউজ করতেছেন না, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন ইউজ করি না। তো আমাদের ক্লাসে লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যা মন চাই ইউজ করেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। যত রিঅ্যাকশন ইউজ করবেন তত ক্লাসটা রিচ হবে। প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যা মন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন প্রিয় ভাই বোন আমার। এবং সবাই শেয়ার করে লিখে দেন। আজকের ক্লাস কিন্তু অনেক 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 অসাম হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে লিখে দিই, সবাই শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। গুড, সবাই শেয়ার করে লিখে দিই, সবাই শেয়ার করে লিখে দিই। গুড, আমাদের সবাই লিখতেছে। আমাদের সব ভাই বোনরা বলতেছে আর কে। গুড, আর কে, আর কে। রিফ্লেক্সিভ প্রোনাউন কলেজে ঢুকে গেছে। গুড, মাশাআল্লাহ। তাহলে সহজ কথা, একদম সিম্পল কথা, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। ভার্বের ফলাফল নিজের উপরে আসবে মানে রিফ্লেক্সিভ প্রোনাউন। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। এটা গেল, কিচ্ছা শেষ। এখন খেয়াল করে দেখেন, আমি ধরেন এটার সামনে দাঁড়াইলাম, এখন এটার মধ্যে আমার চেহারাটাকে দেখা যায় না, আমি কি এটাকে আয়না বলবো? এমন কেউ বোকা আছে বলেন? আমি এটার সামনে দাঁড়াইলাম, আমার চেহারাটা দেখা যায় না, তাই না বলেন? তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। কয় ব্যক্তি ভাইয়া? ভিন্ন ব্যক্তি। মানে আমি সাবজেক্ট আর অবজেক্টকে স্মার্ট বোর্ড, কথার কথা। অবজেক্ট ধরেন দেয়াল, তাহলে সাবজেক্ট অবজেক্ট কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। তাহলে কি আপনি রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো? বলবো না। এক্স্যাক্টলি, আয়না বলবো না। ঠিক সেম সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং কি ভাইয়া? অবজেক্ট যদি হয় ভিন্ন ব্যক্তি। কয় ব্যক্তি ভাইয়া বলেন? ভিন্ন ব্যক্তি। তাইলে আমরা কি সেটাকে আয়না বলবো? বলবো না। আমরা সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো না, তখন সেটা হয়ে যাবে এমফেটিক প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? এমফেটিক প্রোনাউন। যেমন ধরেন আমি যদি বলি ধর কথা কথা আই লাভ ইউ, এটা নরমাল কথা, আমি তোমাকে ভালোবাসি, নরমাল কথা। কিন্তু আমি যদি বলি আই মাইসেলফ লাভ ইউ, আই মাইসেলফ কি ভাইয়া? লাভ ইউ। সো খেয়াল করে দেখেন এই যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? এই সাবজেক্ট হচ্ছে আই আর ভিন্ন অবজেক্ট কি ভাইয়া? ইউ। তাহলে সাবজেক্ট অবজেক্ট কে দি? ভিন্ন ব্যক্তি। তারপর খেয়াল করে দেখেন ভালোবাসার ফলাফলটা তখন আর আমার উপর আসবে না, অন্যের উপর চলে যাবে। দেখেন যখন আমি বলছিলাম আই মাইসেলফ লাভ ইউ, আমি সরি আই লাভ মাইসেলফ, আমি নিজেকে ভালোবাসি, কাকে? নিজেকে। কিন্তু এখন দেখেন আই মাইসেলফ লাভ ইউ, এই যে ভালোবাসার ফলাফলটা এটাকে আমার উপর আসতেছে না অন্যের উপর? ইয়েস, কার উপর ভাইয়া? অন্যের উপর। মনোযোগ, কার উপর আসতেছে? অন্যের উপর। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি, ভালোবাসার ফলাফল যাবে অন্যের উপর, তাহলে হয়ে যাবে এমফেটিক প্রোনাউন। কি হয়ে যাবে? এমফেটিক। এবং এমফেট মানে হচ্ছে জোর প্রদান করা। কি প্রদান করা ভাইয়া? জোর প্রদান করা। তাহলে এমফেটিক প্রোনাউন দিয়ে জোর বোঝায়। কি বোঝায় ভাইয়া? জোর বোঝায়। খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, জোর বোঝায় যেমন বাংলায় এই প্রোনাউনের শেষে রস্যি প্রত্যয় থাকে। কি প্রত্যয় ভাইয়া?
রশ্মি বা ই প্রত্যয়। যেমন ধরেন আমি যদি ন্যাচারালি বলি যে ধরেন কথা এই ব্যাগটা আমার লাগবে, এটা নর্মাল কথা, এটা কি কথা? নর্মাল কথা। কিন্তু যদি আমি বলি এই ব্যাগটাই আমার লাগবে, এটা নর্মাল কথা না, এটা জোর বোঝাচ্ছে, এই ব্যাগটাই আমার লাগবে, এটা না হলে আমার চলবে না। এই কলমটাই লাগবে, তাহলে এই কলমটা ছাড়া আমার চলবে না। এই মাস্কটাই আমার লাগবে, কথার কথা, এটা পছন্দ হয়েছে, তাহলে দোকানের সব মাস্ক দিলেও চলবে, বুঝছেন কি না? তাহলে এটা দিয়ে ফোর্স বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলেন? ফোর্স বা জোর বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় এমফেটিক বা জোর প্রদানকারী প্রোনাউন। এমফেটিক বা জোর প্রদানকারী প্রোনাউন। এবং মজার ব্যাপার হচ্ছে এই এমফেটিক প্রোনাউনটা যার পরে থাকে, যার পরে থাকে, আবার যার পরে থাকে তার সাথে বাংলায় রশ্মি যুক্ত হয়। কি হয় ভাইয়া? রশ্মি যুক্ত হয়। যেমন ধরেন ভাই যদি বলি কথার কথা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আই লাভ ইউ, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি যদি বলি আই মাইসেলফ, খেয়াল করে দেখেন, আই মাইসেলফ লাভ ইউ, আই মাইসেলফ কি ভাইয়া? লাভ ইউ। তাহলে আই এর পরে কি বসছে ভাইয়া? মাইসেলফ। তাহলে বাংলায় এই আই অর্থ কি জন্য ভাইয়া? আমি। আই অর্থ কি? দেখে দেখে বলেন, আই অর্থ ভাইয়া আমি। তাহলে বাংলায় এই প্রোনাউনের যার পরে এটা বসে তার সাথে রশ্মি কি যুক্ত হয় জানো? আমি তোমাকে ভালোবাসি, এটা নর্মাল কথা। কিন্তু আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবাসি, এর মানে আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ তোমার ভালোবাসে, একমাত্র আমি ভালোবাসি, আর কেউ ভালোবাসে না। জোর বোঝাচ্ছে কিনা বলেন? জোর বোঝাচ্ছে। এবং সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। কয় ব্যক্তি ভাইয়া? ভিন্ন ব্যক্তি। এবং এই ভালোবাসা ফলাফলটা আমার উপর আসতেছে না অন্যের উপর? তাহলে কয়টা লজিক শিখলাম ভাইয়া? 3টা লজিক। এক নম্বর হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি, ভার্বের ফলাফলটা অন্যের উপরে, এবং বাংলা ক্রিয়া শেষে একটা রশ্মি যুক্ত হবে যেটা দিয়ে জোর প্রদান করা বোঝায়। এই জন্য এটার নাম হয়ে গেল এমফেটিক প্রোনাউন। এমফেটিক প্রোনাউন, এমফেটিক প্রোনাউন। আমি আরো কিছু উদাহরণ দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন, তাহলে দেখেন আই মাইসেলফ মেট দ্য প্রেসিডেন্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে প্রেসিডেন্ট। একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। তাহলে এই যে দেখা করার ফলাফলটা কার উপর চলে যাচ্ছে? প্রেসিডেন্টের উপরে। এবং বাংলা একটা রশ্মি যুক্ত হচ্ছে, আমি নিজেই বা আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে জব। তাহলে একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। এবং খেয়াল করে দেখেন এই আই মাইসেলফ ডিড দ্য জব মানে আমি, অথবা আমি নিজেই কাজটা করেছি, আমি নিজেই কাজটা করেছি। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। একদম সিম্পল কথা, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি মানে রিফ্লেক্সিভ প্রোনাউন, ভিন্ন ব্যক্তি হলেই এমফেটিক প্রোনাউন। এখন বলেন এমফেটিক প্রোনাউনটা জীবনে প্রথমবারের মতো কার ক্লিয়ার হলে কমেন্টে ই কে লিখেন যে এমফেটিক প্রোনাউন ক্লিয়ার। আর যারা আপনি জীবনে প্রথমবারের মতো জানলাম তারা লিখি ফার্স্ট, যে জীবনে প্রথমবারের মতো জানলাম যে রিফ্লেক্সিভ বা এমফেটিক প্রোনাউন দুইটা আলাদা জিনিস। সারা জীবন মনে হইতো মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এগুলো দেখলেই মনে হইতো রিফ্লেক্সিভ, কিন্তু আজকে জানলাম যে এগুলা রিফ্লেক্সিভ মানে সবসময় রিফ্লেক্সিভ না, এগুলা এমফেটিক প্রোনাউনও হইতে পারে। সবাই একটু কমেন্টে জানাই দিই প্লিজ, সবাই দ্রুত দ্রুত দ্রুত। আজকে কিন্তু শেয়ার হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। আজকে আমাদের পেইড ব্যাচের একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে আপনারা উপকৃত হন, কিন্তু আনফরচুনেটলি আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, আর এই জন্য কেয়ার কিন্তু পাবেন না। ঠিক আছে, শেয়ার না করলে কিন্তু কেয়ার পাবেন না। সবাই একটু শেয়ার করে দেন, লিখে দেই, প্রচুর পরিমাণে শেয়ার করে দিই। আর রিয়াকশন ইউজ করি, লাভলি রাইটলি যা মন চায় দেন, কিন্তু প্রচুর রিয়াকশন ইউজ করেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, গুড। তাহলে বেসিক ক্লাস থেকে অনেক কিছু জানা যায়, যদিও বেসিক ক্লাস অনেকটা জঙ্গলের মতো, আমি শুরুতেই বলে নিয়েছিলাম, একটু মজা কম লাগবে কিন্তু শিখতে পারবেন বেশি, তাই না বলেন? ওকে ফাইন। তারপরে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ভাইয়া দিস, আর একটা হচ্ছে ভাইয়া দ্যাট, দিস এবং দ্যাট। তো দিজের প্লুরাল হচ্ছে কি ভাইয়া দিস, আর দ্যাটের প্লুরাল কি ভাইয়া গুড দোজ, চাই রইছে। দ্যাটের প্লুরাল কি? দিজের প্লুরাল হচ্ছে দিস আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। কি লিখতেছিলেন আপনারা? আচ্ছা শুনেন না, এই দিস ব্যবহৃত হয় কাছের জিনিস বোঝানোর জন্য। কোন জিনিস ভাইয়া? খুব মনোযোগ, কাছের জিনিস বোঝানোর জন্য। আর দ্যাট ব্যবহৃত হয় গুড, দূরের জিনিস। তো দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে ভাইয়া? সূত্র থেকে বুদ্ধি বড়, সূত্র থেকে কি বড়? বুদ্ধি বড়। খেয়াল করে দেখেন কাছের মানে দেখেন বর্তমান আমাদের থেকে কাছে না দূরে? বর্তমান আমাদের থেকে কাছে না দূরে? বর্তমান আমাদের থেকে কাছে, কারণ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটাই বর্তমান। আর অতীত আমাদের থেকে কাছে না দূরে? দূরে। আজ থেকে 100 বছর আগে কাছে না দূরে? দূরে। 1 লক্ষ বছর আগে কাছে না দূরে? দূরে। তাহলে বর্তমান আমাদের থেকে কাছে, বর্তমান আমাদের থেকে কি ভাইয়া? কাছে। তাহলে যদি কাছের জিনিস হয় যে তাহলে বর্তমান বোঝায় কি বোঝায় ভাইয়া? বর্তমান। খুব খেয়াল করেন বর্তমান মানে কোনটা যেন ভাইয়া? বুদ্ধি খাটান না, বুদ্ধি সূত্র না, বুদ্ধি। আমরা একটা বুদ্ধি চেষ্টা করতেছি কাটানোর, নট সূত্র। তাহলে খেয়াল করে দেখেন দিস ব্যবহৃত কাছের জিনিসের সাথে, আর বর্তমান আমাদের থেকে কাছের। তাহলে বর্তমান টেন্স মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স।
তাহলে আমাদের থেকে দূরে কে ভাইয়া? অতীত। আমাদের থেকে দূরে কে? অতীত। তাহলে অতীত মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে সহজ কথায় যদি প্রেজেন্ট টেন্স হয় কোন টেন্স? তাহলে দিস হবে। এটা কি সূত্র না আমরা বুদ্ধি আবিষ্কার করলাম? খেয়াল করে দেখেন, এটা কিন্তু সূত্র নেই, এরকম কোনো সূত্র বইতে নাই। তাহলে প্রেজেন্টে মানে যেহেতু বর্তমান মানে কাছের জিনিস হলে দিস হয়, বর্তমান আমাদের থেকে কাছের, আর বর্তমান টেন্স মানে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সে দিস হয়। প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে? দিস হবে। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে? দ্যাট হবে। দেখেন একবার পরীক্ষা আসছিল, দেখেন ওটা মানে এই বুদ্ধি যাদের মানে বুদ্ধিটা যারা অ্যাপ্লাই করবেন শতভাগ পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়। একটা প্রশ্ন আসছিল এরকম, দ্যাট সং হান্টেড মি লট। অপশন এ দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে ড্যাশ সং হান্টেড মি লট, ওই গানটা আমার হৃদয়কে মোহিত করেছিল, মানে পাস্ট টেন্সের। গুড, দ্যাট হবে কি হবে? আলহামদুলিল্লাহ। কেমনে বলেন বলেন না, কেমনে বললেন? বুদ্ধি, ওই সূত্র। গুড, বুদ্ধি। কি দি আমাকে বুদ্ধু শুনেন না ব্যাপারটা বুঝছেন কিনা? ভালো লাগতেছে না আল্লাহর মতে? আমরা বুদ্ধিতে বের করে ফেলছি, সূত্র দরকার আছে মানে, তাই না বলেন? কারণ এখানে পাস্ট টেন্স আছে। কোন টেন্স ভাইয়া? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স আমাদের থেকে দূরে বা, তাই না বলেন, না কাছে? দূরে তো দূর হলে কি হয়? দ্যাট হয়, তাই না বলেন? একদম বের করে ফেললাম। দেখেন এইটা পরীক্ষায় আসছিল, এটা পরীক্ষায় আসছিল। এখন স্যার এটা নিয়ে 4টা জিনিস জানে। কয়টা জিনিস জানে বলেন? 4টা। কিন্তু আমরা জানলাম কয়টা? একটা। তাহলে স্যার আমাদেরকে আটকাই দিবে না বলেন? আটকাই দিবে। এখন এই একটা জিনিস থেকে 4টা জিনিস শিখাবো। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা শিখাবো বলেন? 4টা। অর্থাৎ যেই 4টা স্যার জানে ওই 4টা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে আর জীবনে আটকাইতে পারবে না। খেয়াল করে দেখেন, এখানে জাস্ট একটা এস দিয়ে দিলাম। ইয়েস, প্লুরাল হয়ে গেল। নাউনটা কি হয়ে গেল ভাইয়া? প্লুরাল। তাহলে এখানে ডিটারমিনেন্টটাও কি হয়ে যাবে? প্লুরাল। গুড, সবাই বুঝে গেছে, মাশাআল্লাহ। গুড গুড গুড, মাশাআল্লাহ। তাহলে কি হবে ভাইয়া? ভাইয়া সূত্র না বুদ্ধি? বুদ্ধি দিয়ে আমরা বের করে ফেলাম, যেহেতু নাউনটা প্লুরাল, সিঙ্গুলার হলে দ্যাট, কিন্তু যখন নাউনটা প্লুরাল হয়ে গেল তাহলে কি হবে? দোজ হবে। কারণ এই যে ভাই তো আগে বলে দিয়েছিলাম দ্যাটের প্লুরাল কি? দোজ। দেখেন মুহূর্তের মধ্যে আরো প্রশ্ন বানানো যায়। তাহলে আরো প্রশ্ন বানানো যায়। এই দেখেন আরো প্রশ্ন বানানো যায়। দেখেন কেমনে প্রশ্ন বানায়। জাস্ট এখানে একটা এস দিয়ে দিলাম। হান্টস কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে গুড, দিস হবে। কি হবে? দিস হবে। দেখেন মুহূর্তের মধ্যে আরো প্রশ্ন বানানো যায়। দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এখানে জাস্ট একটা এস দিয়ে দিলাম। সংস, প্রেজেন্ট টেন্সে সংস হয়ে গেল। গুড, মাশাআল্লাহ। কি হবে? দিস। আপনি ভালো পারেন মাশাআল্লাহ, অনেক ভালো পারেন মাশাআল্লাহ। আপনারা কেমনে পারেন? হ্যাঁ বলেন তো, অনেক ভালো পারেন। গুড, সবারটা হয়েছে আলহামদুলিল্লাহ, সবারটা হয়েছে। তাহলে খেয়াল করেন আমরা কয়টা শিখলাম বলেন ভাইয়া? 4টা। এবং খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে প্রেজেন্ট টেন্স হইলে কি হবে ভাইয়া? সিঙ্গুলার হইলে দিস হবে, প্লুরাল হইলে দিস হবে। পাস্ট টেন্স হইলে সিঙ্গুলার হইলে দ্যাট হবে, পাস্ট টেন্সে প্লুরাল হইলে কি হবে? দোজ হবে। আর এখানে যে এস নিয়ে কাটাকাটি করছিলাম এটা বুঝছেন তো? সাবজেক্টের সাথে এস থাকলে ভার্বের সাথে এস দেওয়া যাবে না? যাবে না? যাবে না। আবার যখন এখানে ভার্বের সাথে এস দিছি তখন সাবজেক্টের সাথে এস দেওয়া যাবে না? যাবে না? যাবে না। অর্থাৎ যে কোনো একটার সাথে এস হবে। কয়টার সাথে ভাইয়া? সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের এটাই হচ্ছে একটা মজার ব্যাপার। যে কোনো একটার সাথে এস হবে। কয়টার সাথে? সাবজেক্টের সাথে থাকলে ভার্বের সাথে দেওয়া যাবে না, ভার্বের সাথে থাকলে সাবজেক্টের সাথে দেওয়া যাবে। যে কোনো একটার সাথে এস দিতে হবে, যে কোনো একটার সাথে এস দিতে হবে। ভাই বুঝছি আল্লাহর রহমতে? বুঝছি আল্লাহর রহমতে? পারবো ইনশাআল্লাহ? বলেন ক্লাস কেমন লাগতেছে? মজা মজা মজা? পারবো? ওই জন্য এত চিল্লাচিল্লি করি, যেভাবে ক্লাসগুলো করেন করেন করেন। কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে কিনা বলেন প্রিয় ভাই বোন আমার? নতুন কিছু শেখার আছে। প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু কি আছে? শেখার আছে। ওকে, তারপর দেখেন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুব মনোযোগের সাথে খেয়াল করেন। যদি দিস হয়, এই দেখেন এই যে দিস, এটা একটা প্রোনাউন। এটা একটা কি ভাইয়া? খুব মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। সো প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে, মনোযোগ, প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে অবশ্যই কি রাখতে হবে দেখেন, সবাই লিখে রাখেন। প্রোনাউন, এক্স্যাক্টলি প্রোনাউন হওয়ার শর্ত হলো আজকের ক্লাস কিন্তু বেস্ট ক্লাস হবে, সবাই ক্লাস মন দিয়ে করবো। প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো এরপর মানে কি বুঝছেন তো? প্রোনাউনের পর অবশ্যই প্রিপজিশন থাকতে হবে অথবা ভার্ব থাকতে হবে। প্রিপজিশন থাকতে অথবা কি থাকতে হবে ভাইয়া? ভার্ব থাকতে হবে। সো প্রোনাউনের পর যদি নাউন থাকে, সবাই লিখে রাখেন, প্রোনাউনের
পর যদি নাউন থাকে তবে প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। সবাই লিখে রাখি মুছে ফেলবো, তাড়াতাড়ি লিখেন। অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি তো পরে লিখছি মানে, ও এর পর, আচ্ছা ও থ্যাংক ইউ সো মাচ কলেজার ভাই আমার। তাহলে প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো প্রোনাউনের পর অবশ্যই প্রিপোজিশন বা ভার্ব থাকতে হবে। প্রোনাউন পরে যদি প্রিপোজিশন বা ভার্ব না থাকে, প্রোনাউন পরে যদি নাউন থাকে, কি থাকবে? নাউন থাকে, তাহলে এটার প্রোনাউন হবে না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সবাই লিখে দ্রুত গুড। সবাই লিখতেছে। প্রোনাউন হওয়ার শর্ত হলে এরপর অবশ্যই প্রিপোজিশন থাকতে হবে অথবা ভার্ব থাকতে হবে। গুড। লিখছি? গুড। সবাই লিখতেছে। লিখা ডান ডান লিখি যে ভাই, লিখা ডান। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন ভাই উদাহরণ দিয়ে বুঝাই দিই। লেখা শেষ তো মুছে ফেলবো। তাহলে প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো তারপরে অবশ্যই প্রিপোজিশন অথবা কি থাকতে হবে বলেন? ভার্ব থাকতে হবে। প্রোনাউনের পরে যদি কোনো কারণে নাউন থাকে তাহলে সেটার প্রোনাউন হবে না, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। গুড। শুধু প্রোনাউন না, নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই দেখেন উদাহরণ দেই ভাই, তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এনি অফ ইউ ক্যান ডু ইট। সবাই লিখে রাখি। এনি ক্যান ডু ইট। এনি ম্যান ক্যান ডু ইট। সবাই লিখে রাখি দ্রুত। সবাই লিখে রাখি, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখি। হ্যাঁ, নিবন্ধনের শীট নিতে পারবেন। নিবন্ধনের কোর্সে ভর্তি হলে নিবন্ধনের শীট ফ্রিতে পাবেন। কোর্সে ভর্তি হলে নিবন্ধনের শীট ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিতে পারবেন। লিখছি সবাই লিখছি? সবার শেষ? অবজিয়াস, আপনারা অনেক ভালো মাশাআল্লাহ। গুড। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করে দেখেন, এটা কি যেন ভাইয়া? তোমার মাথা অফ প্রিপোজিশন। এটা কি প্রিপোজিশন? এটা কি ভাইয়া? ভার্ব। তাহলে খেয়াল করে প্রিপোজিশন আছে, দেখে বলেন প্রিপোজিশন আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে। তাহলে এখানে এনি কি হয়ে গেল ভাইয়া? প্রোনাউন। এখানেও এনি কি ভাইয়া? প্রোনাউন। তাহলে এই দুইটাতে এনি প্রোনাউন। কেন ভাইয়া? কেন? তারপরে প্রিপোজিশন আছে অথবা কি আছে? ভার্ব আছে। কিন্তু আনফরচুনেটলি খেয়াল করে দেখেন এনির পরে এখানে কি আছে ভাইয়া? ম্যান হচ্ছে নাউন, আর নাউনের আগে যেই বসুক এই পৃথিবীতে যদি নাউনকে মডিফাই করে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? একটা পরে হাজারটা পারা ভালো। খুব মনোযোগ দেন প্রিয় ভাই বোন আমার। এই যে এখানটাতে শুধু কি এনি বসলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে? ব্যাপারটা কি এমন না। এই পৃথিবীতে আপনি এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? সব অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন যে গুড ম্যান, গুড কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। ব্যাড ম্যান, ব্যাড কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন সাম ম্যান, সাম কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন দিস ম্যান, দিস কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন মেনি ম্যান, মেনি কি হয়ে গেল? কথার কথা। অর্থাৎ নাউনের আগে যাই দেন যদি নাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তাহলে অ্যাডজেক্টিভ নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানতে পারলাম যে জন্মগতভাবে কোনো একটা প্রোনাউন হলেও এই প্রোনাউনের পরে নাউন থাকলে সেটার প্রোনাউন থাকে, আর সেটা কি হয়ে যায় বলেন? অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এই দেখেন ভাই কিছু প্রমাণ দেখাই ভাই, বলেন প্লিজ। শুধু মডেল ভার্ব তো একলা বসা যায় না। আই ক্যান বলতে পারবেন? শুধু ক্যান দিয়ে বাক্য বলতে পারবেন? দেখি বলেন তো। শুধু উইল দিয়ে বাক্য বলতে পারবেন? আই উইল ঢাকা বলা যাবে? আই ক্যান কি কোনো বাক্য হবে? ওটা তো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব একা বসানো যায় না। অক্সিলারি মানে সাহায্যকারী, দুইটা লাগবে বাধ্যতামূলক, নাইলে বাক্য হবে না। বলতে পারবেন? দেখেন তো, বলা যায় নাকি? বলা যায় না, তাই না? আই উইল গো কিছু একটা বলতে হবে। আই ক্যান ডু, আই ক্যান ইট, তাই না? একা বসানো যায় না, মডেল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন দিস ইজ
মাই পেন দ্যাট ইজ ইউরস, কাছের মানে দিস, দূরের মানে দ্যাট। খুব ভালো কথা। এইখানে এইটা হচ্ছে দেখার বিষয়। এই যে দেখেন দিস, দ্যাট, দিস, দোজ, এদের পরে কি বলে নাউন থাকলে তখন এদেরকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ। যেমন ধরেন একদম স্পষ্ট জিনিস খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এটা প্রোনাউন, এখানে এটা কি ভাইয়া? কেন ভার্ব আছে? কেন বলেন না ভার্ব আছে? কেন ভাইয়া ভার্ব আছে? না বললে জীবনেও পারবেন না, বলতে হবে, প্লিজ মুখ খুলতে হবে। কেন ভাইয়া ভার্ব আছে? কিন্তু এটা কি জানো ভাইয়া? নাউন। এই নাউনটাকে বসছে কি হয়ে গেছে ভাইয়া? তাহলে দেখেন জন্মগতভাবে এটা প্রোনাউন হলো, এখানে প্রোনাউন না, প্রোনাউন না, প্রোনাউন না, এখানে কি হয়ে গেছে? তাহলে জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে এখানে সে মানে এখানে তার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে জন্মের চেয়ে কি বড়? কর্ম বড়। জন্মের চেয়ে কর্ম বড়। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার হলো হতে। ওকে, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? অনির্দিষ্ট। অর্থাৎ এটা দিয়ে কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। যেমন আমি যদি বলি ধরেন someone, somebody, something, everyone, everybody, everything, anyone, anybody, anything, no one, nobody, nothing, some, many, all, one, none, some, many, all, one, none, এখানে দেওয়া আছে। এই যে এগুলোকে বলা ইনডেফিনিট প্রোনাউন। কি বলা হয় ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন। কি বলা হয় ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন। এবং মজার ব্যাপার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার সিঙ্গুলার সবাই লিখে রাখেন। ইনডেফিনিট প্রোনাউনের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার হয়, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। ইনডেফিনিট প্রোনাউনের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার। ইনডেফিনিট প্রোনাউনের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। ইনডেফিনিট প্রোনাউনের সাথে ভার্ব সারা জীবন কি ভাইয়া? সিঙ্গুলার। সারা জীবন কি হবে বলেন? সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে এইগুলো যদি কখনো বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি বারবার বলতেছি, লিখে রাখেন। ইনডিফিনিট প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, যেমন ধরেন কথা সামওয়ান, সামওয়ানের সাথে ভার্বটা কি হবে বলেন? সিঙ্গুলার হবে। সামবডির সাথে কি হবে? সিঙ্গুলার। তারপরে এই যে কি বলে এনিওয়ানের সাথেও কি হবে বলেন? সিঙ্গুলার। কিন্তু খেয়াল করে দেখেন এখানে একটা ব্যতিক্রম আছে, যদি একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই যে মেনি দেখা যাচ্ছে, মেনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সাম দেখতে পাচ্ছেন? অল দেখতে পাচ্ছেন? এই তিনটা ভাই একটু ব্যতিক্রম, মেহেরবানি করে খেয়াল রাখবেন। এইটার পরে ধরেন সামের পরে যদি ওয়াটার থাকে, কি থাকে ভাইয়া? ওয়াটার, মানে আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্বটা সিঙ্গুলারই হবে। কি হবে? সিঙ্গুলার। সাম ওয়াটার, সাম ওয়াটার, সাম ওয়াটার, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু এটার পরে যদি কাউন্টেবল নাউন থাকে, সাম বয়েজ, কি থাকে ভাইয়া? সাম বয়েজ, তখন কিন্তু কি ভাই হবে ভাইয়া? আর হবে। একটু লিখেন প্লিজ, সবাই একটু লিখেন, সবাই লিখেন। গুড, এই তো বুঝা লাগছে গো আমার বইটা। প্লুরাল হইতে পারে, প্লুরাল হইতে পারে। সবাই লিখে রাখি। সবাই লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখি। এই দেখেন, খেয়াল করে দেখেন খুব। আচ্ছা, এই যে মেনির পর দেখেন, যে মেনির পরে সারা জীবন নাউনটা প্লুরাল হবে। নাউনটা কি হবে ভাইয়া? মেনি বয়েজ, মেনি বুকস, মেনি গার্লস। এবং ভার্বটাও কি হবে ভাইয়া? প্লুরাল হবে। খুব মনোযোগ, এই তিনটা কিন্তু ভিন্ন। এইগুলো সব সেম। সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এই সবগুলা সাথে ভার্ব সারা জীবন কি হবে বলেন? সিঙ্গুলার হবে। কিন্তু সামের পরে আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল থাকলে প্লুরাল। আর মেনির পরে সারা জীবন কাউন্টেবল নাউনই হবে, এই জন্য ভার্বটা সবসময় প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। অলের পরে ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। এটার পরে যদি কাউন্টেবল নাউন থাকে, তাহলে যেমন ধরেন অল দ্য মানি ইজ হবে সিঙ্গুলার, কিন্তু অল দ্য বয়েজ তাহলে হবে প্লুরাল। অল দ্য মানি, অল দ্য ওয়াটার, তাই না বলেন? অল দ্য মিল্ক সিঙ্গুলার। কিন্তু যখন এটার পরে কাউন্টেবল নাউন থাকবে তখন কি হবে? প্লুরাল হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে দেখবেন জীবনে আর কেউ আটকাইতে পারবে না। এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, আবার আসবে, আবার আসবে। গুড, হ্যাঁ, ওকে ফাইন। তারপর দেখেন এই যে এনি ম্যান ক্যান ডু ইট, এভাবে যদি ব্যবহৃত হয় তাহলে এনি অ্যাডজেক্টিভ। ভাই এটা নতুন কথা না পুরান কথা? গুড, পুরান কথা। চায়রিস, এটা নতুন কথা না পুরান কথা? পুরান কথা। কেন? কারণ এটা বেশ অনেকবার বুঝেছি, একবার না অনেকবার। এবং এটার জায়গায় আমরা অনেক কিছু দিয়ে বুঝাইছি। এখানে যাই হোক এই পৃথিবীতে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডজেক্টিভের। এই জন্য নাউনের আগে যেই বসু কি হয়ে যাবে?
অ্যাডজেক্টিভ। আমি যদি বলি দিস ম্যান, দিস কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। গুড ম্যান, গুড কি হয়ে গেল? ওই বারবার বল আবার। আমি যদি বলি মেনি ম্যান, মেনি কি হয়ে গেল? সাম ম্যান, সাম কি হয়ে গেল? যা বলেন কি হয়ে যাবে? আপনি যদি বলেন যে ভাই টল ম্যান, টল কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আপনি যদি বলেন যে ভাই লাল ব্যক্তি, লাল ম্যান, রেড কি হয়ে যাবে? আপনি যদি আমাকে বলতে চান যে ব্ল্যাক ম্যান, ব্ল্যাক কি হয়ে যাবে বলেন? হোয়াইট ম্যান, সরি হোয়াইট মেনি, ম্যানের ফিমেল কি মেনি? না না, উইমেন। হোয়াইট কি জানো? হোয়াইট উইমেন, তাহলে কি হবে? তাও অ্যাডজেক্টিভ। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন এটা খুবই সহজ। হু, হুইচ, হোয়াট, ওয়েন, হোয়াই, হাউ, এই প্রোনাউনগুলো যখন বাক্যের শুরুতে হয়, কোথায় ভাইয়া? শুরুতে, তখন হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন। কি হয়ে যায় ভাইয়া? ইন্টারোগেটিভ প্রোনাউন। একটু উদাহরণ দেখতে পারেন, এই যে এগুলো দিয়ে সাধারণত প্রশ্ন করা বোঝায়, এবং এগুলো যখন বাক্যের শুরুতে বসে তখন হয়ে যায় ইন্টারোগেটিভ। এই যে কোথায় আছে ভাইয়া বলেন না? শুরুতে। কোথায় আছে? শুরুতে, শুরুতে। এবং শেষে থাকবে ইন্টারোগেটিভ চিহ্ন। কি থাকবে ভাইয়া? ইন্টারোগেটিভ চিহ্ন। সো এরা যখন শুরুতে থাকে এবং শেষে যখন ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তখন সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই সেম প্রোনাউনগুলো যখন ভাইয়া বাক্যের মাঝখানে বসে, কোথায় ভাইয়া? মনোযোগ, কোথায়? মাঝখানে, তখন তার নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন ভাইয়া? রিলেটিভ। দেখেন এই যে রিলেটিভ প্রোনাউন দুইটা বাক্যকে জোড়া লাগায়, এই যে দেখেন, এই যে এই সেম প্রোনাউনগুলো কোথায় বসছে ভাইয়া? তাহলে যখন শুরুতে বসে, যেমন ধরেন হু আর ইউ, হু আর ইউ, তুমি ক্যাঠা, হ্যাঁ আমি আপনার জ্যাঠা, তাই নাকি? তাহলে দেখেন এই যে হু, এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই হুটা যখন মাঝখানে চলে আসছে তখন এটা নাম হয়ে গেল রিলেটিভ। তাহলে শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন। তাহলে এটা কি হয়ে গেল ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। কি হয়ে গেল ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। আরো আছে দেখেন, এটা কি হয়ে গেল? রিলেটিভ প্রোনাউন। এটা কি হয়ে গেল? রিলেটিভ। ভাই বুঝছি আলার মধ্যে? তাহলে শুরুতে বসলে কি ভাইয়া? ইন্টারোগেটিভ, আর মাঝখানে বসলে হয়ে যাবে ভাইয়া গুড রিলেটিভ প্রোনাউন। মাশাআল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোনেরা, মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করে দেওয়া। যেমন ধরেন এই ধরনের প্রোনাউন হচ্ছে তিনটা, ইচ, আইদার, নাইদার। 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 মজার ব্যাপার হচ্ছে এই ইচ, আইদার, নাইদার, আরেকটা আছে ধরেন ওয়ান, এদের পর সারা জীবন নাউনটা প্লুরাল হয়। এদের পর সারা জীবন নাউনটা কি হয় ভাই বলেন? প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়। সারা জীবন নাউনটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সারা জীবন কি হবে বলেন ভাইয়া? সিঙ্গুলার। খুব মনোযোগ। তাহলে ইচ, ওয়ান ইচ, আইদার, নাইদার। ওয়ান ইচ, আইদার, নাইদার। ওয়ান কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না, জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি আর কি। কেমন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার। সো এই এদের পর সারা জীবন নাউনটা প্লুরাল, 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 আর ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার। নাউনটা প্লুরাল কেন? ওই যে বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলোর মানে কি? প্লুরাল। এই জন্য এই নাউনটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বটা কেন সিঙ্গুলার হয়? কারণ ওয়ান মানে কয়জন? একজন। ইচ মানে একজন। আইদার মানেও দুইটার মধ্যে একটা। নাইদার মানে দুইটার মধ্যে একটাও না। তার মানে এই সবগুলা সিঙ্গুলার। কি বোঝায়? সিঙ্গুলার। এই জন্য ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার। কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। ভাই দেখেন তো মিলছে কিনা? এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, প্লুরাল আছে কিনা? আছে। এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, আছে কিনা? ভাই এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, আছে কিনা? আছে। কিন্তু এদের পরে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার, সারা জীবন সিঙ্গুলার, সারা জীবন সিঙ্গুলার। কেন? কারণ সাবজেক্ট কে ভাইয়া? ইচ, আর ইচের সাথে কি হবে? ইজ হবে। ওখানে সাবজেক্ট ছিল নাইদার, তাহলে নাইদারের সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে ছিল ইচ, ইচের সাথে কি হবে? ওয়ান। তাহলে ইচ, ওয়ান ইচ, আইদার, নাইদার। ওয়ান ইচ, আইদার, নাইদার। এদের সাথে নাউনটা সারা জীবন প্লুরাল হয়। কেন? ওই যে গুলু। আর ভার্বটা সারা জীবন কি হয়? সিঙ্গুলার হয়। কারণ সাবজেক্ট সবসময় এরা হয়। ইচ হয়, আইদার হয়, নাইদার সবসময় সাবজেক্ট হয়। এই জন্য ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? রেসিপ্রোকাল প্রোনাউন এটা আবার কি জিনিস? যেমন ধরেন আমি বললাম আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। ইউ লাভ মি মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। কয়টা কথায় বললাম আমরা? তো এই কথাগুলো যেন দুই কথা না বলে এক কথায় বলা যায়, সেই জন্য রেসিপ্রোকাল প্রোনাউনের আবিষ্কার। আমরা চাইলে এক কথায় বলতে পারি উই, বা একটা লাইন দিয়ে বলতে পারি, বা একটা সেন্টেন্স দিয়ে বলতে পারি উই হেল্প ইচ আদার। উই হেল্প কি ভাইয়া? ইচ আদার। এর মানেই হচ্ছে আমরা একে অপরকে সাহায্য করি। মানে তুমি আমাকে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য। তাহলে উই হেল্প ইচ আদার মানে আমরা একে অপরকে সাহায্য করি। উই হেল্প ইচ আদার মানে আমরা একে অপরকে সাহায্য, ভাই বুঝছেন না বুঝেন নাই? তাহলে উই হেল্প ইচ আদার মানেই আমরা একে অপরকে কি করি?
সাহায্য, অথবা উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। উই ফিল ইচ আদার, আমরা একে অপরকে অনুভব করি। ভাই বুঝছেন না বুঝেন নাই? ওকে, তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার হয় দুইজনের সাথে। কয়জন? দুইজনের সাথে। আর ওয়ান অ্যানাদার হয় দুইজনের বেশি। ইচ আদার হয় কয়জনের সাথে ভাইয়া? দুইজনের সাথে। আর ওয়ান অ্যানাদার হয় কয়জনের সাথে? দুইজনের বেশি। ক্লিয়ার? তাহলে ইচ আদার কয়জনের সাথে হয়? দুইজনের সাথে হয়। কিন্তু দুইজনের বেশি হইলে কি হবে প্রিয় ভাই আমার? তখন কিন্তু ওয়ান অ্যানাদার হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? ওয়ান অ্যানাদার হয়ে যাবে। আপনারা কিন্তু শেয়ার করতেছেন, এটা কিন্তু ঠিক না। শেয়ার করতেছেন না, রিঅ্যাকশন ইউজ করতেছেন না। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চা দেন, কিন্তু প্রচুর রিঅ্যাকশন ইউজ করেন আর হচ্ছে প্রচুর শেয়ার করে দেন, ঠিক আছে? কারণ আপনাদের কি বলে, যদি উপস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু আমরা বেসিক ক্লাস দিব না, আপনাদেরকে শুধু এমসিকিউ ক্লাস দিব, ঠিক আছে? তো সবাই প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদেরকে মোটিভেট করুন প্লিজ। ভাই এটুকু ক্লিয়ার আল্লাহর রহমতে? তাহলে এখানে কয়জন আছে ভাইয়া? দুইজন। তাহলে কি হয়েছে ভাইয়া? গুড, মাশাআল্লাহ। এখানে কয়জন আছে ভাইয়া? বলা দরকার নাই, তিনজন বলা দরকার নেই, বলেন দুইজনের বেশি। তিনজন সবসময় থাকবে এটা জরুরি না, তাই না? বলেন। তাহলে এখানে কয়জন আছে? দুইজনের বেশি। তাহলে দুইজনের বেশি হলে কি হবে? তাহলে ইচ আদার মানে দুইজন। আর যখন বুঝাবে দুইজনের বেশি, দুইজনের বেশি, তখন কি হবে? বাস, দুইজন ইচ আদার। দুইজনের বেশি হইলে জীবনে ভুল হবে? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো, না পারার কিচ্ছু নাই। কারণ আমরা যেইটুকু পড়তেছি প্রত্যেকটা কলেজের ভিতরে ঢুকায় ঢুকায় যাচ্ছি, তাই না? বলেন। ওকে, ইনশাআল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যান্টিসিডেন্ট। এটা আবার কি জিনিস? এটা আমি একটু সহজ করে বুঝাই দিই। যেমন ধরেন, দ্য বয় হু ইজ অনেস্ট, কথার কথা আর লিখলাম না, কথার কথা। তাহলে এখানে হু মানে মানুষ না অমানুষ? মানুষ। অমানুষ মানে বস্তু। অমানুষ মানে কি ভাইয়া? নন হিউম্যান, মানে বস্তু আর কি। তো যাই হোক, হু মানে এখানে মানুষ, অথবা আমরা চাইলে বলতে পারি মানুষ বা ব্যক্তি। মানুষ বা কি ভাইয়া? ব্যক্তি। তাহলে বয় মানে মানুষ না অমানুষ? আবার আমাদের সাথে রাগ করে রাখবেন না যে অমানুষ। তাহলে হু মানে মানুষ বা ব্যক্তি, বয় মানে মানুষ বা ব্যক্তি। তার মানে হু রিলেটিভ প্রোনাউন কাকে বোঝাচ্ছে? এটা দিয়ে বয়কে। খুব মজার ব্যাপার হচ্ছে, রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তাকেই অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তাকেই অ্যান্টিসিডেন্ট বলে। আবার রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় বা যাকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ব নির্দেশিক, অর্থাৎ এটা কাকে নির্দেশ করতেছে? হু মানে বয় অথবা বয় মানে হু। হু মানে বয়, বয় মানে হু। তাহলে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কি হয়ে গেল ভাইয়া? বয়। আর অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন বা প্রোনাউন হয়। হু এর অ্যান্টিসিডেন্ট এখানে বয়, অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন বা প্রোনাউন হয়। মনোযোগ দেন। হি হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। তাহলে এখানে হু রিলেটিভ প্রোনাউন, এই হু কাকে বোঝাচ্ছে ভাইয়া? হু এর অ্যান্টিসিডেন্ট কি হবে? ইয়েস, হি হবে। কেন? এখানে হি মানে হু, হু মানে হি। তাহলে হু বোঝাচ্ছে হি কে, এই জন্য হি হয়ে গেল অ্যান্টিসিডেন্ট। তারপর দেখেন, আই হ্যাভ হার্ড দ্য নেম অফ শালি হু ওয়াজ এ গ্রেট পোয়েট। দুরু শেলি, মানে পার্সি শেলি। সো এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে হু বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? এক্স্যাক্টলি শেলিকে। আমরা শুনেন না, চাইলেই বলতে পারি শেলি ওয়াজ এ গ্রেট পোয়েট, বলা দেখেন না? দেখেন তো, শেলি ওয়াজ এ গ্রেট পোয়েট। অথবা আমরা চাইলে বলতে পারি হু ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে হু দিয়ে কাকে বোঝাচ্ছে? চায় রয়েছে, এটা হু দিয়ে কাকে বোঝাচ্ছে? আমরা চাইলে বলতে পারি কিনা শেলি ওয়াজ এ গ্রেট পোয়েট? বলা যায় না? শেলি ওয়াজ এ গ্রেট পোয়েট। অথবা আমরা চাইলে বলতে পারি হু ওয়াজ এ, তার মানে হু দিয়ে কাকে বোঝানো হচ্ছে? শেলিকে। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কে ভাইয়া? শেলি। দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে। ইটস, এটার অ্যান্টিসিডেন্ট কে? কে বলতে পারবেন? এটার অ্যান্টিসিডেন্ট কি হবে? দেখি কে পারে? কে পারে দ্রুত বলতে হবে দেখি। এই আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো, ঠিক আছে? যদিও আমাদের কি বলে একটু ভালো নাও লাগতে পারে, কারণ হচ্ছে বেসিক ক্লাস একটু খারাপ লাগে, এমসিকিউ ক্লাসগুলো একটু মজার হয়। তবুও ভালো না লাগলে ওষুধ খাইতে হয় কিনা বলেন? ভালো না লাগলে ওষুধ খাইলে আপনার রোগ সারবে। তো ভালো না লাগলে আজকে ক্লাস করলে আপনার রোগ সারবে, ইংরেজির ভীতির রোগ। তাহলে ভাই দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, তাহলে ইটস বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? গুড, সবাই পারছেন, জুরিকে বোঝানো হচ্ছে। জুরি মানে ইটস, ইটস মানে কি ভাইয়া? জুরি। তাহলে এই ইটস এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি ভাইয়া? জুরি। মনে থাকবে ইনশাআল্লাহ? ওকে। তারপরে দেখেন, এইখানে খুবই একটা মজার জিনিস আছে। ইট ইজ আই হোক, সবসময় আই থাকবে জরুরি না, অনেক সময় কি থাকতে পারে? হি থাকতে পারে।
ভাইয়া হি থাকতে পারে কি না? এখানে আই এর পরিবর্তে হি থাকতে পারে, ইউ থাকতে পারে, দে থাকতে পারে। আর এখানে এম না থেকে অপশনে কি থাকতে পারে? ইজ থাকতে পারে, আর থাকতে পারে, বা অনেক কিছু থাকতে পারে। তো ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর যেখানে দেখবেন ইট ইজ আয়ের পরে হু আছে, কি আছে? মনোযোগ, ইট ইজ আয়ের পরে কি আছে? হু। জাস্ট হু কেটে দিব, কি করবো ভাইয়া? দেখেন আনসার অটো বের হয়ে গেছে। আয়ের সাথে কি হবে? মোটামুটি 4-5 এর বাচ্চারা বলবেন ইনশাআল্লাহ, 2-3 বাচ্চারা স্যার আয়ের সাথে তো ইজ হয় না, কি হবে? এম হবে। ভাই বুঝছেন না বুঝেন নাই? পৃথিবীর যেখানে দেখবেন ইট ইজ আয়ের পরে হু আছে, কি আছে ভাইয়া? জাস্ট হু কেটে দিবেন। কি কেটে দিবেন ভাইয়া? হু কেটে, অথবা হুটা একটু ধরে নেবেন, দেখেন আনসার বের হয়ে গেছে অটো। কি হবে? এম হবে। গুড। আচ্ছা, ইট ইজ আই না থেকে ধরেন হি থাকলো, তাহলে কি হবে ভাইয়া? ইজ। যদি ইউ থাকে, আর দে থাকলে, বুঝছেন না বুঝেন নাই? তাহলে ইট ইজ আই এর পরে সবসময় আই থাকতে হবে, এটা জরুরি না, আই থাকবেও না। ইট ইজ এর পর কখনো আই থাকবে, কখনো হি থাকবে, কখনো ইউ থাকবে, কখনো দে থাকবে। তো যাই থাক, জাস্ট যদি এগুলার পরে হু পান, কি পান ভাইয়া? হু পান, তাহলে হু কেটে দিবেন। কি করবেন ভাইয়া? হু কেটে দিবেন। হু কেটে দিলে আনসার বের হয়ে গেছে। দেখেন তো বের হয়েছে কিনা আনসার? আনসার বের হয়ে গেছে, অটো বের হয়ে গেছে। তাহলে আয়ের পরে কি হবে? প্রবের বাচ্চারা পড়বেন ইনশাল্লাহ। বা বুঝছেন না বুঝেন নাই? জাস্ট হুটা কেটে দিলে আনসারটা অটো বের হয়ে যায়। আর হু না কাটলে কিন্তু আপনি বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আর হু কেটে দিলে আর কোনো বিপদ না, স্পষ্ট দেখা যাবে, এবং তখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে কোনটা হবে, আসলে কোনটা কি ভাইয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার, গুড। ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। দেখেন হু শুধুমাত্র কার সাথে ব্যবহৃত হয়? ব্যক্তির সাথে, মানে ব্যক্তিকে বোঝানোর জন্য হু ব্যবহৃত হয়। যেমন ধরেন আমরা একটা উদাহরণ দিলাম, এই যেখানে আই নো দা বয় হু ইজ দেয়ার, তাহলে হু মানে কি ভাইয়া? ব্যক্তি। হু মানে কি ভাইয়া? ব্যক্তি। হু মানে ব্যক্তি, ব্যক্তি। তাহলে বয় মানেও কি ভাইয়া? ব্যক্তি। তাহলে হু কাকে বোঝাচ্ছে ভাইয়া? ব্যক্তিকে। তাহলে হু কার সাথে ব্যবহৃত হয়? ব্যক্তির সাথে। হু কার সাথে ব্যবহৃত হয়? ব্যক্তির সাথে। খুব মনোযোগ দিয়েন। হুইচ কার সাথে ব্যবহৃত হয়? বস্তুর সাথে। যেমন ধরেন হি ওয়াজ রিডিং আ বুক দ্য নেম অফ হুইচ আই হ্যাভ ফরগটেন। এখানে হুইচ বলতে কাকে বোঝানো হচ্ছে? মাশাআল্লাহ, গুড। এখানে হুইচ বলতে বোঝানো হচ্ছে বইটাকে। খুব খেয়াল করেন, হি ওয়াজ রিডিং এ বুক দ্য নেম অফ হুইচ আই হ্যাভ ফরগটেন। আমরা দেন নেম অফ হুইচ না বলে আমরা চাইলে বলতে পারি না দ্য নেম অফ বুক। দ্য নেম অফ বুক আই হ্যাভ ফরগটেন, বইটার নাম আমি ভুলে গেছি। আমি একটা বই পড়তেছিলাম যেটার নাম আমি ভুলে গেছি। তো যেটা না বলে আপনি চাইলে সরাসরি বলতে পারেন আমি একটা বই পড়তেছিলাম যে বইটার নাম আমি ভুলে গেছি, দ্য নেম অফ বুক আই হ্যাভ ফরগটেন। তাহলে এখানে হুইচ মানে বুক, বুক মানে হুইচ। তাহলে হুইচ কাকে বোঝায় ভাইয়া? বস্তুকে। কাকে বোঝায়? বস্তু। দ্যাট, দ্যাট ব্যক্তির সাথে হইতে পারে, বস্তুর সাথে হইতে পারে। আই ডোন্ট লাইক স্টোরিজ দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। এখানে দ্যাট বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? এত সময় লাগলো? দ্যাট মানে স্টোরিজ। আমরা চাইলেই তো বলতে পারি স্টোরিজ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস, অথবা আমরা চাইলে বলতে পারি দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। তাহলে এখানে স্টোরিজ মানে দ্যাট, দ্যাট মানে স্টোরিজ। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। আমি ওই বইটা পড়েছি যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। তাহলে এখানে দ্যাট মানে কাকে বোঝানো হচ্ছে? মাশাআল্লাহ, গুড, বুক কে বোঝানো হচ্ছে। আমরা চাইলে বলতে পারি না দ্য বুক ইউ লেন্ট মি, যে বইটা তুমি আমাকে ধার দিয়েছিলে। অথবা আপনি চাইলে বলতে পারেন দ্যাট ইউ লেন্ট মি, যেটা আমাকে ধার দিয়েছিলে। কি ধার দিয়েছিলাম? ওই যে বই। তাহলে দ্যাট মানে বুক, বুক মানে দ্যাট, দ্যাট মানে বুক, বুক মানে। ক্লিয়ার? জীবনে ভুল হবে পাগলারা? গুড। আচ্ছা, আদানটা শেষ হোক। হ্যাঁ,
জান্নাতি লোকের লক্ষণ হচ্ছে আজান শুনে জবাব দেওয়া। আর আজান শোনা মানে আজানে জবাব দেওয়া খুবই সহজ। মুয়াজ্জিন যা বলে তাই বলা। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো দুরূদ শরীফ পড়ে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। তো আমাদের মনের যত চাওয়া, আমাদের মনের যত বাসনা আছে সব কার কাছে বলবো? আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই পূরণ করবেন। শুনেন না, হোয়াটের ব্যবহার, হোয়াট কার সাথে ব্যবহৃত হয়? বস্তুর সাথে। খুব মনোযোগ। হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। এখানে হোয়াট বলতে কাকে বোঝানো হচ্ছে? চিলড্রেন কে, নাকি নিড কে, নাকি মোস্ট কে? কে বলতে পারবে দেখি? কে বলতে পারবে দেখি প্রিয় ভাই বোন আমার? ইয়েস, এখানে আমাদের বোন পারছে। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় বোনকে। হোয়াট মানে অ্যাফেকশন। কারণ দেখেন, হোয়াট চিলড্রেন নিড মোর, শিশুদের যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা দরকার সেটা মায়া। সেটা কি ভাইয়া? মায়া বা আদর। তাহলে হোয়াট মানে এখানে অ্যাফেকশন, অ্যাফেকশন মানে আদর। তাহলে হোয়াট দিয়ে কাকে বোঝাচ্ছে ভাইয়া? অ্যাফেকশনকে বোঝাচ্ছে। অনেকেই কিন্তু এটা ভুল করে বলে ভাইয়া চিলড্রেন অথবা নিড, কিন্তু এখানে হোয়াট বলতে কাকে বোঝানো হচ্ছে? মায়া। অর্থাৎ শিশুদের যেটা দরকার, হোয়াট মানে যেটা, হোয়াট মানে কি ভাইয়া? যেটা। তাহলে শিশুদের যেটা দরকার সেটা কি? অ্যাফেকশন বা আদর বা স্নেহ বা মায়া। তাহলে এখানে হোয়াট মানে অ্যাফেকশন, অ্যাফেকশন মানে কি ভাইয়া? হোয়াট। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এবং যতটুকু বললাম ততটুকু থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাআল্লাহ? জীবনে ভুল হবে? বলেন, জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ এভাবে দেখেন আমরা আসলে পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। প্রত্যেকটা জিনিস যখন আপনি একদম পুঙ্খানুপুঙ্খ বেসিক থেকে আপনি একদম কি বলে প্রত্যেকটা জিনিস কুড়ে কুড়ে পড়বেন, তাহলে যেখান থেকে প্রশ্ন যেভাবে প্রশ্ন আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সো আচ্ছা, অনেকেই অনেকক্ষণ ধরে ভর্তির ব্যাপারে জানতে চাচ্ছিলেন, কিন্তু ক্লাসের মাঝখানে ক্লাস ইন্টারাপ্ট হয়, এই জন্য আমরা চেষ্টা করি ক্লাসের মাঝখানে না বলার। যারা ভর্তি হতে চাচ্ছেন সমস্যা নেই। এই মুহূর্তে কিন্তু আমাদের প্রাইমারির কোর্সে চলতেছে অনলাইনে আলহামদুলিল্লাহ, প্রাইমারি 3য় ধাপের জন্য। সো প্রাইমারির 3য় ধাপের কোর্স করতে পারবেন। ইভেন আপনারা যারা প্রাইমারির পরীক্ষা দিবেন বা প্রথম এবং 2য় ধাপের পরীক্ষা দিয়েছেন তারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইভেন যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু নিবন্ধনের কোর্সে ভর্তি হতে পারবেন। নিবন্ধনে কিন্তু আমাদের ম্যারাথন কোর্স চলতেছে, কারণ আমাদের কিন্তু হাতে সময় কম। এই অল্প সময়ের মধ্যে জন্য খুব গুছানো সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন, সেজন্য আপনি কিন্তু নিবন্ধনের ম্যারাথন কোর্সেও ভর্তি হতে পারবেন। এছাড়া 11 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। এছাড়া আপনি ভর্তি হতে পারবেন 47তম বিসিএস এর কোর্সে। 47তম কোন কোর্সে ভাইয়া? বিসিএস কোর্সে। সো মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু আপনারা হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, কারণ হাইলাইটসের জন্য আমরা বাড়তি করে বা আলাদা করে টাকা নেই না। সো অনেকেই বলেন যে ভাই হাইলাইটসটা নিতে চাচ্ছিলাম, কিভাবে নিতে পারি বা কত টাকা? আসলে আমরা হাইলাইটস বিক্রি করি না, আমাদের কোর্সের সাথে হাইলাইটস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। সো যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হতে পারবেন মাত্র 1250 টাকায়, আর নিবন্ধন কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 999 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে এই 999 টাকা আসলে আমাদের সিটের দামই, তবে কোর্সটা ধরেন ফ্রিতে করতে পারবেন, এমনটা বলা যায় আর কি। আর 11 থেকে 20তম গ্রেড কোর্সে ভর্তি হতে পারবেন 1550 টাকা, আর 47তম বিসিএস এর কোর্সই হচ্ছে ভাইয়া 5200 টাকা। তো যারা ভর্তি হতে যাচ্ছেন তারা যেটা করতে পারেন 01 এই দুইটা নাম্বারে আপনারা বিকাশ করলেই হবে, 01767 26 57 58। আরেকটা হচ্ছে ভাইয়া 01939 964623। আমি একটু বলে দিচ্ছি, নাম্বারগুলো লিখে রাখেন, 01767265758 অথবা 01939 964623। এই দুইটা নাম্বারে কিন্তু প্রিয় ভাই বোন আমাদের বিকাশ আছে এবং হচ্ছে নগদ আছে। এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা পার্সোনাল নাম্বার বিকাশ বা নগদে টাকা সেন্ড মানি করে এই দুইটা নাম্বারে কল দিলেই হবে। আশা করা যায় সর্বশেষ সময়ে এই 3য় ধাপের কোর্স অথবা নিবন্ধনের ম্যারাথন কোর্স করে আল্লাহ চাইতে একটা গুছানো প্রস্তুতি নিতে পারবেন। ইভেন যেহেতু আমাদের হাইলাইটগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, এমন হইতে পারে যে শেষ সময়ের এই অল্প একটু প্রস্তুতির কারণে হইতে পারে এটা আপনার চাকরি পাওয়ার কারণ। এই জন্য দেখেন শেষ ভালো যা সব ভালো, তার শেষ সময়টাতে একটু সাইদুল স্যার, মৌনুল স্যার বা নাসির স্যারের সাথে থাকেন, আমাদের গাইডলাইনের মধ্যে থাকেন। আশা করা যায় আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।